কেমন আছেন সবাই? আমি আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো শব্দ নয়েজ পেয়ে থাকেন তো সেটা হচ্ছে যে সকাল থেকে আমার এখানে পলিটিক্যাল মিটিংয়ের মাইকিং হচ্ছে। যদিও আমার মনে হয় না যে মিটিংটা খুব আশেপাশে হচ্ছে, বাট অনেক দূরে হচ্ছে, বা আমার যেখানে থাকি আমি সেখান থেকে একটু বেশি দূরেই হচ্ছে, কিন্তু মাইক লাগিয়ে সেটা শোনানোর ব্যবস্থা করা হচ্ছে সব জায়গায়। তো ঘুম থেকে জেগেই আমি দেখলাম যে এই অবস্থা। প্রচণ্ড একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের দেশ। একটা সরকার পতন হলো, ছাত্র জনতার বিপ্লব, তার ফলে নতুন সরকার এখনো আসেনি, একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। সবাই সংস্কার চাচ্ছে যে এটা সংস্কার দরকার, আমাদের শিক্ষা সংস্কার দরকার, চাকরি ব্যবস্থায় সংস্কার দরকার, মূলত যে শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে। তো সংস্কার সবাই চায়, যে পরিবর্তন চায়, পরিবর্তন হোক। আমি নিজেও বলেছি আমার একটা ভিডিওতে যে পরিবর্তনের নামই হচ্ছে জীবন। পরিবর্তনের সাথে যে খাপ খাওয়াতে পারবে না সে চলে যাবে। তো আমার ব্যাকগ্রাউন্ডের এই মিউজিকটার জন্য, মিউজিক না অ্যাকচুয়ালি এটা খুবই একটা নয়েজ, মানে সাউন্ড পলিউশন যাকে বলি আমরা, সেটা আমার যেই ডেসিবেলে আমি সহ্য করতে পারি তার থেকে অনেক বেশি আছে। যদিও আমার মাইকে এএমসি আছে, কিন্তু তারপর আমার মনে হয় কিছু নয়েজ চলে আসছে, সেটার জন্য দুঃখিত। তো এই যে সাউন্ড পলিউশন, সেই সাউন্ড পলিউশনটা যে করা উচিত না বা করার কোনো ধরনের প্রয়োজন নাই, বা তার ভাষণ আমি শুনতে চাচ্ছি না, এই ন্যূনতম কমন সেন্স কিন্তু মোস্ট অফ দ্য বাংলাদেশিদের মধ্যে নাই। তো আমরা আসলে সংস্কার চাই। সংস্কারটা আমরা কিভাবে চাই? আমরা সব কিছুতে সংস্কার চাই। আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার চাই, বাজারে দাম কমুক সেই সংস্কার চাই, সবার চাকরি থাকুক সেটা চাই, আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক সবার চাই। তো আমরা অনেক কিছু সংস্কার চাই। সংস্কারের কোনো শেষ নাই, চাইলেই পেয়ে যাবো এরকম একটা। এবং রাস্তা বন্ধ করে আন্দোলন, অন্যদের অসুবিধা করে আন্দোলন, সেটা আগেও যেমন ছিল এখনো একই রকমভাবে হচ্ছে। আগের যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট যেভাবে লোকজনকে বিরক্ত করত, এখন নতুন যারা আসবে তাদের মাঝখানেও সেরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তো সংস্কারটা আসলে কোথায় করা দরকার? মূল যেই জিনিসটা বাংলাদেশিদের বা পৃথিবীর যে কোনো জায়গার মানুষের, যারা একটু উন্নত কান্ট্রি হয়েছে বা যারা সভ্যতার দিক থেকে আমাদের থেকে বেশি এগিয়ে গেছে অ্যাকচুয়ালি, তো তারা যে সংস্কারটা করেছে সেটা হচ্ছে যে তাদের যেই স্কুল শিক্ষা ব্যবস্থা ছিল সেই স্কুল শিক্ষা ব্যবস্থায় তারা একটা পরিবর্তন এনেছে। স্কুল শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তাদের বাচ্চারা ন্যূনতম ভব্যতা এবং সভ্যতা যেটা সমাজে থাকতে হলে দরকার, সেইটা তারা শিখেছে অনেক ছোট থেকে, এবং তারা যখন বড় হয়ে তারা এটা তাদের আশেপাশে প্রয়োগ করেছে। তো একদিনে এই পরিবর্তনটা আসেনি, বা একদিনে এই পরিবর্তনটা কখনো হবে না। কারণ আমাদের দেখা দরকার যে আমরা যে সংস্কার চাচ্ছি, আমরা এই সংস্কারটা কতদিনে চাচ্ছি, বা আমরা কি মনে করছি যে কেউ একজন আলাদিনের চেরাগ হাতে নিয়ে আসবে আর আমাদেরকে সংস্কার করে দিবে? সংস্কারগুলো আসলে এইভাবে হয় না। পুরো জাতিকে রিফর্ম করতে হয়। মূল্যবোধের শিক্ষা যেখানে নাই সেখানে আপনি যত আধুনিক প্রযুক্তি দেন আর যত ভালো ভালো বই পুস্তকই দেন, সেখানে কোনো লাভ হবে না। তো আমার মনে হয় যে আমাদের সংস্কারের, দেশ সংস্কারের থেকে বেশি দরকার হচ্ছে আমাদের জাতিগত সংস্কার, আমাদের মানসিকত সংস্কার, কুসংস্কারের সংস্কার, এবং সর্বোপরি পুরো বিষয়টা কিন্তু খাটে হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা সংস্কারের উপরে। এখন আমাদের নজর দেওয়া দরকার হচ্ছে একদম শিশু শ্রেণীতে যারা আছে বা স্কুল লেভেলে যারা আছে তাদের শিক্ষাক্রম পরিবর্তন করা, আধুনিক শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা, এবং ন্যূনতম সভ্যতা সমাজে থাকতে হলে শেখানো যে এরকম কাজগুলো করা যাবে না। হরহামেশা যেটা হয় সেটা হচ্ছে আমি যখন কোথাও যাই বাইকে বা গাড়িতে থাকলে তখন দেখা যায়, বা ইভেন যখন রিক্সায় উঠি তখন দেখা যায় যে কেউ একজন খুব সুন্দর পোশাক পরিচ্ছন্নতা আছে, সব কিছুই আছে তার, কিন্তু হাতে একটা আইসক্রিম ছিল, সেটার খোসা ঠুস করে রাস্তায় ফেলে দিলেন উনি, বা একটা 7 আপ পেপসি যেটাই হোক খাওয়া শেষে রাস্তায় ফেলে দিলেন রিক্সায় যেতে যেতে। এটাও একটা সভ্যতার পরিচয়। আমরা এটা কত দূর করে নোংরা করি আমাদের আশেপাশে। হ্যাঁ, সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, অনেকে এসে বলে যে সিটি কর্পোরেশনকে কেন বেতন দেওয়া এগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু আপনি ফেলছেন কেন? আপনার ন্যূনতম সভ্যতা জ্ঞান নেই বলেই তো এগুলোরও সংস্কার দরকার। তো একটা কমন পারসেপশন হচ্ছে বয়স 20-25 বা 30 হয়ে গেলে আপনি তাকে আর পরিবর্তন করতে পারবেন না। তার জন্য বানানো যেই আইডিওলজি সেটা অলরেডি তার মধ্যে সেট হয়ে গেছে। আপনি তাকে কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। তাকে হয়তো আইনের ভয় দেখিয়ে কিছুদিনের জন্য আপনি নিবৃত্ত করতে পারবেন, বাট তার ভেতরে সেই আবর্জনা যেটা সেটা রয়ে যাবে। সে কখনো সুযোগ পেলে সেই আবর্জনাটা বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে। আমাদের এখন যদি আমরা চাই যে হ্যাঁ 50 বছর পরে বা 20 বছর 25 বছর পরে বাংলাদেশ একটা ভালো অবস্থানে থাকবে, আমরা একটা সভ্য জাতি হিসেবে সবার কাছে পরিচিত পাবো, তো সবার আগে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাচ্চাদের থেকে
এই জিনিসগুলো বের করে নিয়ে আসা এবং বাচ্চাদেরকে শেখানো। আমি কখনোই আশা করি না এখন বয়স যাদের 30 হয়ে গিয়েছে বা যারা বুড়ো মানুষ আছেন, মধ্যবয়স্ক আছেন, তারা এই সংস্কারগুলোকে অ্যাডপ্ট করে নিতে পারবেন, নিজেদের মাঝখানে নিয়ে নিতে পারবেন। কারণ মানুষ সহজে পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে সেই জিনিসটা ছোটবেলা থেকে শিখিয়ে নিয়ে আসছে। এটা একটা ধর্মের মতো, যেই ফ্যামিলিতে মানুষজন বড় হয় সেই ফ্যামিলির ধর্মই তার ধর্ম হয়ে দাঁড়ায়। আর আমাদের তো অসভ্যতা আছে, এই অসভ্যতা ছোটখাটো যে সকল জিনিসপত্র আছে, ভদ্রতা জ্ঞান, এগুলো শিখলেই হয়তো আপনি পরে একসময় বড় বড় যেই দুর্নীতিগুলো করেন, চুরিদারি করেন, যে কোনো জিনিসকে খারাপ জিনিসকে ভালো মনে করেন বা একটা যুক্তি দিয়ে দেন যে না এই জিনিসটা আমি এই কারণে করেছি, সেই জিনিসগুলো অন্তত বন্ধ হবে। তো যেই সংস্কারটা দরকার, আসলে এই সকল হাবিজাবি সংস্কার করে কোনো লাভ নাই। আমাদের যদি সংস্কার দরকার হয়, আপনি 20 বছর 25 বছর করে বাংলাদেশকে একটা ভালো অবস্থানে দেখতে দেখেন, সভ্য মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে হচ্ছে শিশুদের থেকে শুরু করেন। শিশুদেরকে পড়াশোনা শেখান ঠিক মতো, তাদেরকে সভ্যতা দেখান এবং আমরা কতটা পিছিয়ে আছি সেটা শেখান। এই জিনিসগুলো শেখালে আমার মনে হয় আমি 25 বছর 30 বছর পরে বেশ কয়েকটা জেনারেশন পেয়ে যাব। তো আমাদের শিক্ষা ব্যবস্থা এমনি তো খুব একটা ভালো না, তারপরেও লাস্টের দিকে নতুন যে শিক্ষানীতি নিয়েছিল বিগত গভর্নমেন্ট, আমি সেটা পড়েছিলাম, সেটা আমার কাছে ভালো লেগেছিল। কিন্তু শিক্ষানীতি নিলেই শুধু হয় না, সেটা বাস্তবায়ন করার জন্য যেই ধরনের বইগুলো দরকার, যেই ধরনের একাডেমিক জিনিসপত্র দরকার, সেগুলো আমাদের প্রচুর ঘাটতি আছে। প্লাস আমাদের শিক্ষা ব্যবস্থার টোটাল যেই সিস্টেমটা, যেভাবে আমরা পড়াশোনা করি, GPA-5 পদ্ধতি, এখানেও প্রচুর ভুল আছে। সেগুলোরও যদি সংস্কার হয় সেগুলো ভালো, এটা শিক্ষা ব্যবস্থার সংস্কার। তো আমাদের আসলে মূল পয়েন্টই এটা, সেটা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সংস্কার দরকার, তাহলে হয়তো জাতি হিসেবে একসময় রিফর্ম করতে পারবো। এই বাদে যত সংস্কারই করেন, যত আইন করেন, দেশে কোনো ধরনের লাভ হবে না। আর একটা কথা অনস্বীকার্য যে যেই দেশে যত বেশি আইন, সেই দেশে তত বেশি ঝামেলা। আপনার অহেতুক আইন ক্রিয়েট করবেন, অহেতুক আইন ক্রিয়েট করার মানেই হচ্ছে যে এখানে প্রচুর ঝামেলা হচ্ছে। যারা অনেক বেশি আইন বানায়, যাদের সংবিধান অনেক বেশি বড়, অনেক আইন, অনেক ঝামেলা, অনেক গলিঘুপচি, তাদের এখানে সমস্যা সবচেয়ে বেশি থাকে। আর বেশি কিছু বলার নাই, সেটা হচ্ছে যে আমার এই আমিটা করলাম খুব ছোট্ট অল্প সময়ের জন্য। কারণ হচ্ছে যে আমরা সংস্কার চাই, কিন্তু আমরা সভ্য হইনি। আগেও আমরা যেরকম ছিলাম, আমরা এখনও সেরকম আছি, এবং ভবিষ্যতেও আমাদের এই যে জেনারেশনগুলো চলে আসছে অলরেডি, যারা এখনও ক্লাস 5-6-এর উপরে উঠে নাই, তারা হয়তো বেঁচে যাবে, তাদেরকে যদি আমরা শেখাতে পারি। বাদ বাকি যারা আছে, তারা আমরা দেশকে এইভাবেই অসভ্য একটা জায়গায় পরিণত করে যাব। আমরা শব্দ দূষণ করে যাব, আমরা পরিবেশ দূষণ করে যাব, আমরা দুর্নীতি করে যাব, সব কিছুই করে যাব। এটা মনে রাখতে হয় যে আপনার দেশের জনগণ যেই রকম, তো নেতা উঠে আসলে নেতা তাদের মাঝখান থেকে উঠে আসে। তো জনগণ যদি অসভ্য হয় এবং রিকশাওয়ালা থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত, মন্ত্রী পর্যন্ত, আমলা পর্যন্ত চোর হয়, তো আপনার সেখানকার থেকে যে নেতা বের হয়ে আসবে, সে কোনো পীর ফকির বের হয়ে আসবে না, সে সাধু সন্ত হবে না, সেও চোরই হবে। তো যারা এখন আছে তাদের কাছ থেকে আসলে ভালো কিছু আশা করাটা খুব দুরূহ বিষয়। তো আমিও সংস্কার চাই, কিন্তু আমি সংস্কার চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কারটা হোক। এই মাসের দুটো বইয়ের মধ্যে আমি প্রথম যে বইটি নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে বাদল সৈয়দের বুড়ো নদীটির পায়ের কাছে বইটি। এটা একটা থ্রিলার বই। বাদল সৈয়দের প্রথম যেই লেখাটা পড়ে আমি তার ভক্ত ছিলাম, সেটা হচ্ছে গিয়ে ছায়া সন্ধান। সেইটাও একটা থ্রিলার বই ছিল। তো সেইটা দেখে আমি আরও 2-3টা বই কিনেছি। তো এই মাসে আমি এই সপ্তাহে আর কি আমি সেই একটা বই শেষ করলাম, বুড়ো নদীটির পায়ের কাছে। বাদল সৈয়দ আমার মনে হয় পুরোদস্ত লেখক না, ওনার প্রফেশনাল কিছু দায়িত্ব আছে, যেহেতু উনি সরকারি একটা জব করেন। এই বাদে উনি যদি আসলে আমাদের পুরো সময়ের জন্য থ্রিলার লিখতেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় থ্রিলার লেখক বাদল সৈয়দই হতে পারতেন। তো এখন আমার মনে হয় আমি যদি কাউকে জিজ্ঞেস করি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় থ্রিলার লেখককে, তবে নিঃসন্দেহে নাজিমুদ্দিনের নাম চলে আসবে, কারণ মার্কেটে ওনার অনেকগুলো বই আছে বাজারে। আর বইয়ের গল্পটা এইরকম, সেটা হচ্ছে যে বাংলাদেশি এক তরুণ কম্পিউটার বিজ্ঞানী অসাধারণ একটা আবিষ্কার করেছেন। সে বইটা থাকাকালীন, পড়া থাকাকালীন একটা সফটওয়্যার বানাতে সক্ষম হয়, যেটা চিন্তাকে ভাষায় রূপান্তর করতে পারবে। আর নিঃসন্দেহে এরকম একটা আবিষ্কার হলে পৃথিবীর অনেক মানুষের উপকার হবে। তো তার আবিষ্কারের এই সত্য বা এইটার যেই বিজনেস ভেঞ্চার আছে, এইটা বিক্রি করে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে, সেইটা নিয়ে আমেরিকান 2টা কোম্পানির দ্বন্দ্ব চলে আসে। এবং আমি বড় হয়েছি যে থ্রিলারটা পড়ে সবচেয়ে ভালো লাগতো যে থ্রিলারটা, সেটা হচ্ছে যে মাসুদ রানা কাজী আনোয়ার হোসেন যখন জীবিত ছিলেন, উনি লিখতেন, তখন খুবই ভালো লাগতো আমার কাছে। এই বাদে অনেকদিন পরে একটা বই পড়ে আমার কাছে মনে হয়েছে যে আমি মাসুদ রানা একটা ফিল পাচ্ছি। তো বাদল সৈয়দ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের এইরকম একটা সুন্দর বই উপহার দেওয়ার জন্য, এবং আপনি আরও বেশ করে থ্রিলার বই লিখবেন,
আমরা সেই আশা করতেই পারি আপনার কাছে। ওনার এই বইয়ের প্রথমে উৎসর্গপত্রের এইখানে একটা কথা লেখা আছে খুব সুন্দর, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে, আমাদের বয়স বাড়ে, মাসুদ রানার বাড়ে না, কি অন্যায় তাই না? মাসুদ রানা আসলে কখনো বড় হয় না, মাসুদ রানা রয়ে যাবে আমাদের মনে আর প্রাণে। থ্যাংক ইউ ফর দিস বুক, দিস ইজ ভেরি রিকমেন্ডেবল ফর দ্য থ্রিলার রিডার্স। আর দ্বিতীয় যে বইটা আমি বলতে চাই সেটা কোনো থ্রিলার বই না, গল্পের বইও না, সেইটা আমাদের বহুল নন্দিত অথবা নিন্দিত লেখক মহিউদ্দিন মোহাম্মদের আধুনিক গরু রচনা সমগ্র। আমি লেখকের ব্যক্তিগত ধর্মবিশ্বাস নিয়ে কথা বলতে চাই না, কারণ আমাদের দেশে দেখা যায় যে কোনো একটা লেখক ভালো লেখেন না খারাপ লেখেন, এর বদলে যারা পাঠক আছেন অথবা যারা তার পাঠকও নাই, কখনো তার বইও পড়েন না, বেশিরভাগ সময় তারা করেন কি, তার ব্যক্তিগত ধর্মবিশ্বাস অথবা ব্যক্তিগত জীবন আচরণে তিনি কী রকম সেইটা নিয়ে পড়ে থাকেন তারা। অনেকেই হুমায়ূন আহমেদকে খুব প্রচণ্ড ঘৃণা করেন, কারণ হচ্ছে গিয়ে তার ব্যক্তিগত জীবনের জন্য। যদিও হুমায়ূন আহমেদের সমসাময়িক যে সকল লেখক ছিলেন তাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন, এবং জীবন্ত কিংবদন্তি যদি বলতে হয় কাউকে, তিনি ছিলেন হুমায়ূন আহমেদ। যাক, এই লেখাটা, আমার এই পর্বটা হুমায়ূন আহমেদকে নিয়ে না, আমি হচ্ছে মহিউদ্দিন মোহাম্মদের এই আধুনিক গরু রচনা সমগ্র নিয়ে। তো এই বইয়ের ভূমিকায় প্রকাশকের একটা কথা আছে, সেই কথাটা আমি একটু পড়ি। সেটা হচ্ছে, মগজে গুঁতো খাওয়ার ভয়ে অনেকে মহিউদ্দিন মোহাম্মদের লেখা পড়তে চান না। ঘটনাটা আসলেই সত্যি। এই বইতে মহিউদ্দিন মোহাম্মদের ব্যক্তিগত কিছু দর্শনের কথা আছে, সেই দর্শনগুলো খুব ছোট ছোট। আমার মনে হয় অনেকটা ফেসবুকে স্ট্যাটাস দিলে আমরা যে চিন্তাভাবনা করে দেই অনেক সময়, সেগুলো বলতে চাই। সেই স্ট্যাটাসগুলোর মতো কিছু একটা সংকলন আছে, তো সেগুলো ভালো, খুব মজার। আপনি নিজের ব্যক্তিগতভাবে কি চিন্তা করেন না করেন, আপনার দর্শনে সেগুলো চলে আসবে। এই বাদে প্রবন্ধ টাইপের ওনার যে বড় লেখাগুলো আছে, সেই লেখাগুলো কিন্তু খুবই চমৎকার এবং যৌক্তিক লেখা। আপনি লেখককে পছন্দ করতে নাই পারেন, তার সাথে আপনার যুক্তি নাই মিলতে পারে, আপনি তার সাথে আরেকটা যৌক্তিক তর্ক করতেই পারেন, কিন্তু একটা লেখক যখন যুক্তি দিয়ে সমাজের কোনো একটা সমস্যার মূলে কুঠারাঘাত করেন, আপনাকে সেটা মেনে নিতে হবে, এবং আপনাকে কোনো একটা সমস্যা হলে সমাজে সেটা কেন হয়েছে সেটার মূলে যেতে হবে এবং তার সমাধানটা খুঁজে বের করতে হবে। মহিউদ্দিন মোহাম্মদের লেখা আমাদের সমাজে প্রচলিত যে সকল ভ্রান্ত ধারণাগুলো আছে, এবং আমরা যেই জিনিসগুলো সাধারণত দেখি, হরহামেশা আমাদের এখানে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেগুলো কেন হচ্ছে, আমাদের কোন মানসিকতার কারণে হচ্ছে, মহিউদ্দিন মোহাম্মদ সেদিকে আঙ্গুল তুলেছেন। আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা আছে, আমাদের ধর্ম নিয়ে কথা আছে। আমি যদি এখান থেকে একটা লেখা পড়ি, সেটা হচ্ছে যে তার জনগণ নামে একটা প্রবন্ধ আছে, প্রবন্ধ না, এটা তার দর্শন, ছোট ছোট একটা প্রবন্ধ। সেটা হচ্ছে, জনগণ হলো মানুষের পাল, পশুর পালের সাথে মানুষের পালের পার্থক্য হলো, পশু যখন পালবদ্ধ হয় তখন তাদের চোখ খোলা থাকে, আর মানুষ যখন পালবদ্ধ হয় তখন তাদের চোখ বন্ধ থাকে। খুবই সাধারণ কথা, কিন্তু চিন্তা করে দেখুন, আমাদের বর্তমান সমাজে কিন্তু এই ব্যাপারটা খুব বেশি খাটে। আমাদের সাধারণ যে জনগণ আছে, অশিক্ষিত জনগণ, মোস্ট অফ দ্য পিপল বাংলাদেশের যারা আছে, তারা চিন্তা ভাবনা করা বাদেই যে কোনো ধরনের ডিসিশন দিয়ে দেয়। তো ফলে হয় কি, কোনো একজন নেতা দাঁড়ালে, নেতার পিছনে যদি 100 জন থাকে, তাহলে আরো 200 জন এমনিতেই চলে আসে, তাদেরকে ফলো করে, পশুর পালের মতো, অনেকটা ভেড়ার পালের মতো। যারা এনিম্যাল ফার্ম বইটা পড়েছেন জর্জ অরওয়েলের, তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো বুঝবেন। তো আমি মহিউদ্দিন মোহাম্মদের এই লেখাটা পড়ে, বইটা পড়ে আমি খুবই চমৎকৃত হয়েছি যে বাংলাদেশে এই ধরনের একজন যৌক্তিক লেখক আছেন, এবং আমি তার লেখা আগে কখনো পড়িনি। আমি খুবই দুঃখিত এই কারণে। মহিউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে আপনার লেখা খুবই চমৎকার এবং আপনার যুক্তিগুলো খুবই শানিত। এই বই পড়লে আপনার যেটা হবে, আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই লেখক প্রচণ্ড পড়াশোনা করে লেখেন। তিনি শুধু শুধু বইয়ের পাতা বড়ানোর জন্য বা কোনো একটা আবেগকে দেখানোর জন্য বা কোনো একটা অন্ধবিশ্বাস থেকে তার কোনো কিছু লেখেন নাই। যা কিছু লিখেছেন সবই ইনফরমেশন দিয়েছেন, এবং তার যৌক্তিক লেখাগুলো আপনাকে অবশ্যই অবশ্যই অন্যভাবে চিন্তা করতে বাধ্য করবে। তো আমাদের রাজনীতি নিয়েও এখানে কথা আছে, আমাদের সমাজ ব্যবস্থা নিয়ে কথা আছে, আমাদের ধর্ম নিয়ে কথা আছে, এবং ব্যক্তিগত জীবনে আমরা যেই কাজগুলো করি, সেই কাজগুলো আসলে না করে কিভাবে সেটার অন্যভাবে করা যায়, অন্যভাবে চিন্তা ভাবনা করা যায়, সেইটা আপনি অন্তত কিছুটা হলেও শিখতে পারবেন আমার মনে হয় এই ধরনের লেখাগুলো পড়লে। আমরা আসলে বই পড়ি কেন? বই পড়ি আমরা যে একদম সবকিছু মনে রাখা সেটার জন্য। বই আপনাকে নতুনভাবে চিন্তা করতে শেখায়, যে আমি যেভাবে যেই দৃষ্টিতে সমস্যাটা দেখছি, সমস্যাটার সমাধান আসলে সেরকমভাবে নাও হতে পারে। তো শিক্ষার রাজনৈতিক টুপি সহ আরও ধরনের কিছু জিনিসপত্র আমার খুব ভালো লেগেছে আসলে মহিউদ্দিন মোহাম্মদের লেখা, যে আমরা আমাদের যে টোটাল শিক্ষা ব্যবস্থাটা আছে, সেটা যে একটা ভ্রান্ত শিক্ষা ব্যবস্থা, এবং আমরা ভুল পথে হাঁটছি, এবং আমাদের কি করা দরকার সেটাও কিন্তু বলে দেয়া আছে। তো
সমস্যার সমাধান এক একজন এক একভাবে করবে এবং এক এক দৃষ্টিভঙ্গিতে দেখবে, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি যদি যৌক্তিক না হয় তাহলে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেটা থেকে আমাদের উত্তরণের কোনো উপায় নাই। তো মহিউদ্দিন মোহাম্মদকে আমি বুদ্ধিজীবী বলবো না, আমি ওনাকে বলবো যে উনি অত্যন্ত চিন্তাশীল একজন লেখক এবং আমি রিকমেন্ড করব যে একবার হলেও আপনি এই ধরনের বই বা মহিউদ্দিন মোহাম্মদের অন্য লেখাগুলো পড়ে দেখবেন। খুবই সুন্দর, রিকমেন্ডেড।